আচ্ছা, তোমাদের যে পেপার এটা হলো DC-13, হ্যাঁ, DC-13 এই পেপারটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। তোমাদের আরেকটা পেপার আছে DC-14, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। এবার এই ইলেকট্রোম্যাগনেটিক থিওরি এই পোর্শনটা দুটো ভাগে ভাগ করা আছে। আমি অ্যাকচুয়ালি DC-13 যেটা দেখেছি সিলেবাসে লেখা আছে শুধুমাত্র ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, কিন্তু ভালো করে সিলেবাসটা পড়তে গিয়ে দেখলাম যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরির সঙ্গে ফিজিক্যাল অপটিক্স পার্ট 2টাও আছে। পার্ট 2 বলতে ফিজিক্যাল অপটিক্সে তো আমরা ইন্টারফিয়ারেন্স, ডিফ্র্যাকশন এগুলো তো পড়েছি এর আগের সেমেস্টারগুলোতে। তো ফিজিক্যাল অপটিক্স পার্ট 2 হচ্ছে যেটা পোলারাইজেশন বলে একটা চ্যাপ্টার আছে, হ্যাঁ, যেখানে পোলারাইজেশন, তারপরে ইউনিঅ্যাক্সিয়াল ক্রিস্টাল, তারপরে কী বলে বায়োর সূত্র, ফ্রেনেলের সূত্র, এই সমস্ত সূত্রগুলো সব আছে, এগুলো নিয়ে আলোচনা হবে। তারপরে অর্ডিনারি রে, এক্সট্রা অর্ডিনারি রে, এসব নিয়ে আলোচনা হবে। এইগুলো হচ্ছে সব ফিজিক্যাল অপটিক্সের মানে বাকি পার্টটুকু। ফার্স্টের পার্টটুকু তোমরা পড়ে ফেলেছো। তো এই ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আমি তাই ভাবছিলাম যে সিলেবাসে এত কিছু লেখা কেন। তাতে বোঝা গেল যে প্রথম যে 3টে সেকশন দেখো, একটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশন, একটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রোপাগেশন ইন আনবাউন্ডেড মিডিয়া, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন বাউন্ডেড মিডিয়া। এই যে 3টে সেকশন, 3টে পোর্শন, এই 3টে পোর্শন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরির মধ্যেই পড়ে। তারপরে বাকিটুকু হচ্ছে অপটিক্স, ফিজিক্যাল অপটিক্সের পার্ট 2। এই পুরো জিনিসটার সংক্ষেপে একটা নাম করে দিয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। তো আমি যাই হোক এভাবে লিখেছি, তোমাদের সঙ্গে আমি সিলেবাসটা শেয়ার করেও দেবো। এবার যেটা বলছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, তাহলে আমি একটু এর প্রিলিমিনারি কিছু জিনিস একটু বলে দিই। ইলেকট্রোম্যাগনেটিক থিওরি পড়তে গেলে আমাদের কি কি লাগবে, কি কি জানা খুব জরুরি। আচ্ছা, ইরেজারটা কোথায় গেল রে ভাই? কিছু মুছতে চাইলে মুছতে পারছি না। এইভাবে কি ডিলিট করে যাবে সবসময়? ইরেজারটা পাচ্ছি না, এটা নিয়ে একটু আমাকে কাজ করতে হবে। অভ্যেস নেই এটাতে, অভ্যেস হয়ে যাবে। ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, বাবা হ্যান্ডরাইটিং খারাপ হচ্ছে, ইমপ্রুভ করতে হবে ধীরে ধীরে। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি পড়ার জন্য বেসিক যেটা দরকার সেটা হচ্ছে ভেক্টরস। ভেক্টরসের মধ্যে বিশেষ করে ভেক্টর প্রোডাক্ট, ভেক্টরস শুধু নয়, ভেক্টর প্রোডাক্ট কী আছে? একটা হচ্ছে ডট প্রোডাক্ট, আর এটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, এই ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের নাম শুনেছ। এই যে ভেক্টর প্রোডাক্টের যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো কিন্তু তোমাদের জানতে হবে, বেসিক জিনিস এগুলো ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বোঝার জন্যে। আর যেগুলো জানতে হবে সেটা হচ্ছে গসের সূত্র, গসেস ল, তারপরে অ্যাম্পিয়ার সার্কিটাল ল, অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র যেটা জানো আর কি, অ্যাম্পিয়ার্স সার্কিটাল ল। ঠিক আছে, এই দুটো ল জানতে হবে। এইবার এই দুটো ল তাও প্রাসঙ্গিকভাবে চলে আসবে যখন বোঝাবো বা পড়াবো, সেই সময় প্রাসঙ্গিকভাবে এই দুটো ল আমরা আলোচনা করে নেব। কিন্তু ক্লাস 11-এর জিনিস যেইটা, ক্লাস 11-এর জিনিস সেটা হচ্ছে ভেক্টরস। এবার ভেক্টরের যোগ, ভেক্টরের বিয়োগ, ভেক্টরের বিভাজন এগুলোর খুব একটা দরকার হবে না, কিন্তু ভেক্টরের গুণ বা ভেক্টর প্রোডাক্ট এইটা খুব দরকার হবে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বুঝতে গেলে। এইবার ভেক্টর প্রোডাক্টের বেসিক কিছু জিনিস একটু বলে দিই। সেটা হচ্ছে যেমন ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট। তাহলে এটা হচ্ছে, ধরে নাও যে একটা ভেক্টর মানে যার মান আছে, দিক আছে, এবং যেটা ভেক্টরের যোগের নিয়ম মেনে চলে। আমি প্রথমত একটা ভেক্টর বোঝানোর জন্য প্রথমে আমি একটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট আঁকলাম। লাল রঙের যে ইয়েটা দেখতে পাচ্ছ লাল কালিতে আঁকা, এগুলো হলো কার্টেশিয়ান কোঅর্ডিনেটকে বোঝানোর জন্য আমি লাল কালিতে আঁকলাম, এক্স, ওয়াই আর জি বা এক্স, ওয়াই, জেড। এখানে ব্ল্যাক কালারের যেটা দেখতে পাচ্ছ লাইনটা, এটা হচ্ছে একটা ভেক্টরকে বোঝানো হয়েছে যেটা শুরু হচ্ছে ও থেকে এবং শেষ হয়েছে পিতে। তাহলে ওপি একটা ভেক্টর। ঠিক আছে, এই ওপি ভেক্টরটা যদি
একটা প্রজেকশন নিই এক্স ওয়াই তলের ওপর, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে আমরা একটা লম্ব নিলাম, তাহলে এইখান থেকে আবার একটা লম্ব টানছি এক্স অক্ষের ওপর, আর এইখান থেকে আরেকটা লম্ব টানছি ওয়াই অক্ষের ওপর, আর এই যে বিন্দুটা এটা নাম দিলাম ধরো পি কিউ, ও থেকে কিউকে যোগ করে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে এটা নাম দিচ্ছি এক্স অক্ষের উপর যে লম্বটা টানা হয়েছে সেটা নাম দিলাম এ, কিউ এ, আর ওয়াই অক্ষের পরে যে লম্বটা টেনেছি সেটা নাম দিলাম কিউ বি। তাহলে এখানে খেয়াল করে দেখো ও এ কিউ বি, ঠিক আছে। আর এখানে এই যে ও এ কিউ, ও থেকে এ এটা এক্স অক্ষ বরাবর, এ থেকে কিউ এটা ওয়াই অক্ষ বরাবর, আবার ও থেকে কিউ এখানে দেখো একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি না, ট্রায়াঙ্গেল ও এ কিউ। এই ও এ কিউ ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখো ত্রিভুজের সূত্র যদি প্রয়োগ করা যায় তাহলে কি দেখাবে, ইউ লিখেছো, আচ্ছা আমি একটু পরে গিয়ে দেখছি। হ্যাঁ, এই দেখো যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ ও এ কিউ, সেই ও এ কিউ ট্রায়াঙ্গেলে ও কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ও এ প্লাস এ কিউ। আবার একইভাবে এখানে আরেকটা ট্রায়াঙ্গেল আছে দেখো, ও থেকে বি, ও বি একটা অ্যারো দিলাম, বি থেকে কিউ একটা অ্যারো দিলাম, তাহলে ট্রায়াঙ্গেল ও বি, এই যে ও বি কিউ ট্রায়াঙ্গেলটা আছে, ও বি কিউ ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি ও কিউ ইজ ইকুয়াল টু ও বি প্লাস বি কিউ, ও বি প্লাস বি কিউ। এইখানে এটা সরানো যাচ্ছে, আচ্ছা স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে তো? আচ্ছা ফাইনালি যেটা করব আমরা ওপি ভেক্টরটার মান বের করব। হ্যাঁ, তাহলে এখানে ওপি ভেক্টরটা যদি বের করতে হয় ভালো করে ডায়াগ্রামটা দেখো, ডায়াগ্রামটা একটু ছোট লাগছে বোধহয়, সবাই একটু খেয়াল করো ডায়াগ্রামটা। ওপি যদি বের করতে হয় এই ওপিটা, তাহলে আমাদের কি দরকার, প্রথমে ওপি ভেক্টর বের করার জন্য আমাদের এই দুটো ভেক্টরকে জানতে হবে। এটা ও পি কিউ ট্রায়াঙ্গেল থেকে দেখো ও কিউ একটা সাইড, কিউ পি একটা সাইড, আর ওপি একটা সাইড। তাহলে ওপি ভেক্টর ইজ ইকুয়াল টু কী লেখা যায়, ওপি ভেক্টর ইজ ইকুয়াল টু লেখা যাবে ও কিউ প্লাস কিউপি। এখানে ওপি ভেক্টর এর একটা নাম পরে দিচ্ছি আমরা, ও কিউ সমান কত লেখা যাচ্ছে দেখো, এই যে ও কিউ সমান এইটা লিখতে পারি ও এ প্লাস এ কিউ, এটা হচ্ছে ও কিউ সমান প্লাস কিউপি, যেমন ছিল তেমন রেখে দিলাম। এবার ওপি ভেক্টরটা দেখো, পি হচ্ছে একটা বিন্দুর অবস্থান, এখানে একটা বিন্দু নিলাম, সেই বিন্দুটার অবস্থান হচ্ছে, সেই বিন্দুটাকে আমরা আইডেন্টিফাই করছি পি দিয়ে, এবং দেখো সেটার স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট এক্স ওয়াই জি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। কেন এক্স ওয়াই জি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, কারণ প্রথমেই দেখো ওপি যে ভেক্টরটা, সেই ভেক্টরটার প্রজেকশন যখন আমরা এক্স ওয়াই তলে নিয়েছিলাম, এখানে খেয়াল করে দেখবে যে এই কিউ থেকে এক্স অক্ষের উপর এবং কিউ থেকে ওয়াই অক্ষের উপর যে লম্বগুলো টানা হয়েছে, এই যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু ওয়াই দূরত্ব, এই দূরত্বটা কিন্তু এক্স অক্ষ বরাবর, তাহলে এটা এক্স দূরত্ব, আর এই যে হাইটটা এটা হলো জেড। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স ওয়াই জেড। তা পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই জেড হয়, তাহলে এই পি বিন্দুর অবস্থানটাকে আমরা স্মল আর দিয়ে লিখলাম, এটাকে বলা হলো অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। তাই ওপি এর মানটাকে ধরে নিলাম স্মল আর। এবার দেখো ও এ সমান কত, ও এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর দূরত্ব, তাহলে এক্স অক্ষ বরাবর যে দূরত্বটুকু সেটাকে স্মল এক্স দিয়ে লিখলাম, এবং ও এর দিকটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে সেই অক্ষ বরাবর একক ভেক্টর নিলাম, সেটা হচ্ছে আই ক্যাপ। একইভাবে এ কিউ মানে এই যে দূরত্বটা এ কিউ, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এবং এই এ কিউ এর মান যদি স্মল ওয়াই হয়, আর যেটা ওয়াই অক্ষ বরাবর যেহেতু এটা, তাহলে এই বরাবর একটা একক ভেক্টরের মান জে ক্যাপ প্লাস কিউপিটা হচ্ছে জেড অক্ষের সঙ্গে সমান্তরাল, এবং এই কিউপি এর মান হচ্ছে স্মল জেড, আর দিকটা হচ্ছে জেড অক্ষ বরাবর, তাহলে জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে গুণ করে দিলাম। তাহলে ফাইনালি যে এটা পেলাম, ইকুয়েশনটা পেলাম, এটা হলো একটা পজিশন ভেক্টরের এক্সপ্রেশন। ঠিক আছে,
এই পজিশন ভেক্টরের ব্যাপারটা তোমরা এর আগেই জানতে ক্লাস 11-এ, আমি এটা একটু রিভিশন মানে রিপিট করে দিলাম। এই পজিশন ভেক্টর যেটা, এই পজিশন ভেক্টর ছাড়াও আরও কিছু ভেক্টর র্যান্ডামলি লিখতে পারি। ধরে নাও এ ভেক্টর, এটাকে আমরা লিখতে পারি এইভাবে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে লেখা যায়। এখানে এ এক্স এ ওয়াই এ জেড এদেরকে বলা হয় কম্পোনেন্ট। কম্পোনেন্ট কার কম্পোনেন্ট? কম্পোনেন্ট অফ এ ভেক্টর। ঠিক আছে, এই কম্পোনেন্টস কি কি? এক্স অক্ষ বরাবর যে কম্পোনেন্ট সেটা হলো এ এক্স, এক্স অক্ষ বরাবর যে কম্পোনেন্ট সেটা হলো এ এক্স, ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্টটা হলো এ ওয়াই এবং জেড অক্ষ বরাবর কম্পোনেন্টটা হলো এ জেড। তাহলে একইভাবে পজিশন ভেক্টরের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট হচ্ছে স্মল এক্স, ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট হচ্ছে স্মল ওয়াই এবং জেড অক্ষ বরাবর কম্পোনেন্ট হলো স্মল জেড। তো এইগুলো হচ্ছে কিন্তু এক একটা কম্পোনেন্ট, এক একটা অ্যাক্সিসে এক একটা কম্পোনেন্ট। এবার কোন অ্যাক্সিসে কোন কম্পোনেন্ট সেটা সুন্দরভাবে চেনা যায় যদি দেখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ রাখা আছে, লেখা আছে। তার মানে কি, আই ক্যাপ মানে ওটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, জে ক্যাপ মানে ওয়াই অক্ষ বরাবর, আর কে ক্যাপ মানে হচ্ছে জেড অক্ষ বরাবর, বোঝায়। এইবার ভেক্টর তো আমরা এর আগে এগুলো জেনেছি, আমি একবার যেহেতু রিভিশন পর্ব চলছে তাহলে এখানে একটা জিনিস বলি, সেটা হলো যে এই যে ভেক্টর, ধরে নাও দুটো ভেক্টর আছে, এ সমান এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। একইভাবে বি বলে আরেকটা ভেক্টর থাকতে পারে, সেই বি ভেক্টরটা হচ্ছে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এবার এই দুটো ভেক্টরের প্রোডাক্ট, তাহলে প্রোডাক্ট বা গুণ, প্রোডাক্ট মানে হচ্ছে গুণ। এই প্রোডাক্ট দুরকম হতে পারে। এক নম্বর বলেছি একটা ডট প্রোডাক্ট, আরেকটা হতে পারে ক্রস প্রোডাক্ট। তা ডট প্রোডাক্টের ক্ষেত্রে নিয়মগুলো কীরকম? ডট প্রোডাক্টের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, তোমরা সবাই চাইলে খাতায় এটা ওয়ার্কআউট করতেই পারো, যে ডট প্রোডাক্ট যখন করবে তখন কেমন হবে। এ ডট বি আমি লিখে রেখেছি, এটা চোখের সামনে থেকে সরে যাচ্ছে। তো এ ডট বি যখন করতে হবে, আমি ডট প্রোডাক্ট করি প্রথমে, সেটা হলো ডট প্রোডাক্ট। কার কার ডট প্রোডাক্ট করছি? এ ডট বি। তাহলে এ ডট বি মানে হলো এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ ডট বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এই দুটোকে যখন ডট প্রোডাক্ট করব তাহলে একটা নিয়ম আছে যে ইউনিট ভেক্টরগুলোর গুণ কী হবে সেটা আগে জেনে নিতে হবে। সেটা হলো আই এবং আই দুটো ভেক্টরই এক্স অক্ষ বরাবর, এবং এক্স অক্ষ বরাবর যদি দুটো ভেক্টর ক্রিয়াশীল হয় তাহলে তাদের ডট গুণ হবে 1 সবসময়ের জন্য। ঠিক আছে, তাহলে আই ডট আই, সিমিলারলি জে ডট জে, সিমিলারলি কে ডট কে, এদের ডট গুণ হবে 1। একইভাবে যদি অন্যান্য ভেক্টরগুলো হয়, যেমন আই এর সঙ্গে জে, জে এর সঙ্গে কে, আবার কে এর সঙ্গে আই, এদের ডট গুণ কিন্তু 0 হবে, এটা মনে রাখতে হবে। তাহলে খেয়াল করে দেখো যে দুটো লাইক ইউনিট ভেক্টর, লাইক ইউনিট ভেক্টর মানে একই রকম ইউনিট ভেক্টর, এদের মধ্যে ডট গুণ যদি করি তাহলে সেটা হবে 1, এবং লাইক না হয়ে আনলাইক ইউনিট ভেক্টর যদি হয় তাহলে তাদের ডট গুণ হবে 0। তাহলে এখানে এ এক্স আই এর সঙ্গে বি এক্স আই এর গুণ হবে, আবার এ এক্স আই এর সঙ্গে বি ওয়াই জে এর গুণ করলে সেটা তো 0, আবার এ এক্স আই এর সঙ্গে বি জেড কে এর গুণ হলে সেটা 0 হবে। তাহলে শুধুমাত্র পড়ে থাকছে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। ঠিক আছে, মনে থাকবে তো? তবে ডট গুণের ক্ষেত্রে সুবিধা হচ্ছে এটাই যে আই এর সঙ্গে আই, জে এর সঙ্গে জে, কে এর সঙ্গে কে এর গুণ হবে, বাকি আদার্স সবগুলোর গুণফল 0 হয়ে যায়। ক্রস, CROSS, ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট যখন করবে তখন কি লাগবে? ডিটারমিনেন্ট পদ্ধতি বলে একটা পদ্ধতি আছে, সেইভাবে করলে তাড়াতাড়ি হয়। আবার যদি 1/1 গুণ করতে চাও এরকমভাবে,
একটার সঙ্গে আরেকটা, তাও করতে পারো, কিন্তু তোমাদের এই জিনিসগুলো জানতেই হবে যে এই ইউনিট ভেক্টরের গুণগুলো জানতে হবে। যেমন সিমিলার ইউনিট ভেক্টর বা লাইক ইউনিট ভেক্টর হলে আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে এর ভ্যালুটা কিন্তু হবে 0। আবার আই জে কে, আই ক্রস জে যদি করো তাহলে হবে প্লাস কে, জে ক্রস কে যদি করো তাহলে হবে প্লাস আই, এবং কে ক্রস আই যদি করো তাহলে হবে প্লাস জে। তাহলে আমি এখানে লিখছি আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে, জে ক্রস কে ইজ ইকুয়াল টু আই, অ্যান্ড কে ক্রস আই ইজ ইকুয়াল টু জে। এটা মনে থাকবে। যদি উল্টোটা হয় অর্ডারটা, যে জে আর আই এর গুণফলটা যদি আগে পরে হয় তাহলে এটা হবে মাইনাস কে, কে ক্রস জে যদি হয়ে যায় তাহলে এটা হবে মাইনাস আই, অ্যান্ড আই ক্রস কে যদি হয় তাহলে সেটা হবে মাইনাস জে। তাহলে এইখানে এই যে ছবিটা আঁকা হয়েছে, তাহলে এটা যদি উল্টোটা হয়, এরকম যদি হয়, আর অ্যারোটা হচ্ছে কার সঙ্গে কার গুণ এটা বোঝাচ্ছে, আর মাঝখানে চিহ্নটা বোঝাচ্ছে যে এই পরপর দুটো ভেক্টরের এই গুণগুলো করলে উত্তরটা কি আসবে। ও, এটা দাগটা উঠে গেল, বাহ। এই দেখো, আই ক্রস কে করলে হবে মাইনাস জে, কে ক্রস জে করলে হবে মাইনাস আই, জে ক্রস আই করলে হবে মাইনাস কে। আর উল্টোটা যদি আই ক্রস জে করো তাহলে হবে প্লাস কে। ওই জন্য দুটো কালার দিয়ে আলাদা করে দিলাম। এইটা হচ্ছে রেড কালার দিয়ে যেটা, সেটা এখানে লেখা আছে আলাদা করে। তাহলে এই হচ্ছে ক্রস প্রোডাক্টের নিয়ম। এবার ক্রস প্রোডাক্ট যখন করছি, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট, আমি এখানে কালারটা চেঞ্জই করে দিই, দেখতেও ভালো লাগবে একটু। আচ্ছা, এ ক্রস বি মানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, কারণ দুটো ভেক্টরই কিন্তু আই জে কেটা আছে ইউনিট ভেক্টর। তাহলে এ ক্রস বি আমি দুটো এইভাবে দাগ দিলাম, এটা হচ্ছে ডিটারমিন্যান্ট পদ্ধতিতে গুণ করব। তাহলে ইউনিট ভেক্টরগুলো আছে পর্যায়ক্রমে আই জে কে, তাহলে আই জে কে লিখে নিলাম। প্রথমে আছে এ ভেক্টর, তারপরে আছে বি ভেক্টর। তাহলে এ ভেক্টরের এক্স কম্পোনেন্ট হচ্ছে এ এক্স, ওয়াই কম্পোনেন্ট হলো এ ওয়াই, এবং জেড কম্পোনেন্ট হলো এ জেড। একইভাবে বি ভেক্টরের এক্স কম্পোনেন্ট বি এক্স, বি ওয়াই, বি জেড। এইবার এটা তোমরা জানো নিশ্চয়ই, বা কেউ কেউ একটু একটু ভুলেও যেতে পারো, কোনো অসুবিধা নেই। আই ক্যাপ দিয়ে ব্র্যাকেটে, কে এলো মনে হচ্ছে, সোহেল, হ্যাঁ সোহেল জয়েন করেছে। হ্যাঁ সোহেল, কিছু বলবে? হ্যালো, বেশ, আমি কন্টিনিউ করি। তাহলে এ ক্রস বি, এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট যদি করি, ক্রস গুণ করি, তাহলে কী হবে বলো ব্র্যাকেটে? এটা হবে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই মাইনাস, এবার জে ক্যাপ ব্র্যাকেটে এবার কী হবে? এ এক্স বি জেড মাইনাস বি এক্স এ জেড প্লাস কে ভেক্টর এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। আচ্ছা, এখানে আরেকটা ভেক্টরের কথা বলছিলাম যেটা ডেল, এটাকে ন্যাবলা বলে, এই চিহ্নটার নাম হচ্ছে ন্যাবলা। ঠিক আছে, এই ন্যাবলার গুরুত্ব তোমরা জানো, ভেক্টর অ্যালজেব্রায় পড়েছো যখন সেমেস্টার 1-এ। হ্যাঁ, এই ডেলটা হচ্ছে আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। এই যে ভেক্টরটা, এই ভেক্টরটার গুরুত্ব অপরিসীম। আমরা যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি পড়ব সেখানে এই ভেক্টরের প্রচুর ব্যবহার আছে। এবার এই ভেক্টরটা যখন আছে তাহলে তার ক্রস প্রোডাক্ট, তার ডট প্রোডাক্ট, এগুলোও কিন্তু আছে। হ্যাঁ, ফলে এইটার ক্রস প্রোডাক্টটা একটুখানি প্র্যাকটিস করে নাও। তা ডেল ক্রস এ যদি বের করতে হয়, বের করতে পারবে? আই জে কে ক্যাপ। একইভাবে প্রথমে কোনটা আসবে? ডেলের এক্স কম্পোনেন্ট ডেল ডেল এক্স, তারপর ডেলের ওয়াই কম্পোনেন্ট ডেল ডেল ওয়াই, তারপরে জেড কম্পোনেন্ট ডেল ডেল জেড। ঠিক আছে, তারপরে আছে এ ভেক্টর, এটা হলো এ এক্স এ ওয়াই এ জেড।
এইবার কি হবে বলো পরেরটায়, পরের ধাপে? প্রথমে তাহলে অর ডেল ক্রস এ সমান সমান হচ্ছে আই ক্যাপ নেব, ব্র্যাকেটে কি থাকবে, এই লাইনটা বাদ, এই লাইনটা বাদ, তাই না? কি এটা ক্রস, এটা গুণ মাইনাস এটা গুণ, কি হবে তাহলে ডেল ডেল ওয়াই এ জেড মাইনাস ডেল ডেল জেড এ ওয়াই। ঠিক আছে, বুঝতে পারলে? মাইনাস জে ক্যাপ, এর ভেতরে কী হবে এবার, এই লাইনটা পুরোটা বাদ, এইটা বাদ, গুণ হবে কার, এর সঙ্গে এর মাইনাস এর সঙ্গে এর, তাহলে এটা আমি লিখছি ডেল ডেল এক্স এ জেড মাইনাস ডেল ডেল জেড এ এক্স। এবার কে কম্পোনেন্ট যেটা জেড কম্পোনেন্টটা, এটা কী হবে, সেটা হবে ডেল ডেল এক্স এ জেড মাইনাস ডেল ডেল জেড এক্স। ঠিক আছে, তো এই যে গুণটা, এই গুণটা, হ্যাঁ বলো। না কে কম্পোনেন্টটা তো, হ্যাঁ এটা এ ওয়াই হবে, ঠিক বলেছো, এ ওয়াই, আর এটা হবে ওয়াই, এখানে একটা ওয়াই, ঠিক ঠিক। এবার তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে ছেড়ে দিই আজকের মতো, সেটা হলো খাতায় লিখে নাও, ফর এ প্লেন ওয়েভ। প্লেন ওয়েভ সম্পর্কে কোনো ধারণা আছে? প্লেন ওয়েভ কাকে বলে? বেশ, পরে বলছি। ম্যাথামেটিক্যালি প্লেন ওয়েভকে এক্সপ্রেস করা হয় এইভাবে, এ ইকুয়ালস টু, ধরো একটা ওয়েভ আছে যার অ্যাম্পলিটিউড হলো এ, তাহলে এ ইজ ইকুয়াল টু এ জিরো ই টু দি পাওয়ার আই, এখানে আইটা কিন্তু ইউনিট ভেক্টর আই না, এখানে আইটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার আই, হ্যাঁ, ই টু দি পাওয়ার আই ব্র্যাকেটে কে ভেক্টর ডট আর ভেক্টর মাইনাস ওমেগা টি। এটা হচ্ছে একটা সমীকরণ, প্লেন ওয়েভের ইকুয়েশন। প্লেন ওয়েভ মানে তোমরা তো দুরকম ওয়েভ জানো, একটা হচ্ছে লঞ্জিটিউডিনাল ওয়েভ আর একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। এবার কিছু ওয়েভ আছে যার ওয়েভ ফ্রন্ট একটা প্লেন, যেমন ইনফাইনাইট ডিস্টেন্স থেকে বা অসীম দূরত্ব থেকে যদি আলো আসে, তাহলে সেই আলোর গতিপথটা সমান্তরাল হয়, তখন সেই সমান্তরাল গতিপথের উপর ভিত্তি করে যে তরঙ্গ মুখটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে একটা প্লেন। তো সেই তরঙ্গকে আমরা প্লেন ওয়েভ দিয়ে ডিফাইন করি, বোঝাই। তো প্লেন ওয়েভের যে সমীকরণ, কারণ প্লেন ওয়েভের ইকুয়েশান আছে, সেই ইকুয়েশান নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। সেই একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করলে যে সলিউশনটা পাওয়া যায়, সেই সলিউশনটা হচ্ছে এইরকম, এ ইজ ইকুয়াল টু এ জিরো ই টু দি পাওয়ার আই কে ডট আর মাইনাস ওমেগা টি। অনেক সময় এটাকে এইভাবে লেখা থাকতে পারে, ওয়াই ইকুয়ালস টু ওয়াই জিরো ই টু দি পাওয়ার আই কে ডট আর মাইনাস ওমেগা টি, এটাও লেখা থাকতে পারে। আবার কখনো বলা হয় ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, এরা হচ্ছে প্লেন ওয়েভ, তাহলে তাদের ক্ষেত্রেও সমীকরণটা হবে এরকম। ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের জন্য, বি এর জন্যও তাই হবে, বি ভেক্টর ইকুয়ালস টু বি জিরো ভেক্টর ই টু দি পাওয়ার আই কে ডট আর মাইনাস ওমেগা টি। ঠিক আছে, তাহলে এইরকম ফরম্যাটে যখন লেখা থাকবে বুঝতে হবে দিজ অল অফ দিজ আর প্লেন ওয়েভ। কেমন? তাহলে আমার যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা হলো প্লেন ওয়েভের ক্ষেত্রে, ফর এ প্লেন ওয়েভ, এটা হ্যাঁ নিচে নামাতে পারলে খুব ভালো হতো, নামে না কেন, যাকে ফর এ প্লেন ওয়েভ, সেই ওয়েভটা আমি এখানে বলে দিলাম, এ দিয়ে লিখে দিয়েছি। এই ওয়েভটার ক্ষেত্রে প্রুভ দ্যাট, খুব কেয়ারফুলি এটা ক্যালকুলেশন করবে সবাই, ইন্ডিভিজুয়ালি, কেউ কারোটা কপি করো না, আমাকে প্রমাণ করে দেখাও যে ডেল ক্রস এ ভেক্টর ইজ ইকুয়াল টু আই কে ভেক্টর ক্রস এ ভেক্টর। এটা প্রমাণ করে দেখাও, 1 নম্বর। 2 নম্বর, ডেল ডট ডেল টি অফ দিস এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস আই ওমেগা এ ভেক্টর। এই দুটো জিনিস প্রমাণ করে দেখাবে, এবং এই দুটো জিনিস নিশ্চয়ই সবাই পারবে, আমার যতটুকু বিশ্বাস আছে সবাই পারবে। এটা খুব মানে ইম্পর্টেন্ট, বিশেষ করে ইলেকট্রোম্যাগনেটিক থিওরির পড়তে গিয়ে যত প্রবলেম সলভ করবে না, বা বিভিন্ন কঠিন কঠিন প্রশ্ন মানে সলভ করতে গেলে এই জিনিসটা খুব দরকার। তাহলে আমি আবার বলে দিচ্ছি, ফর এ প্লেন ওয়েভ
ওয়েভের সমীকরণটা হচ্ছে a ইকুয়ালস টু a0 e টু দি পাওয়ার i k ডট r মাইনাস ওমেগা টি। এইখান থেকে এর জন্য প্রমাণ করে দেখাও ডেল ক্রস a ইজ ইকুয়াল টু i k ক্রস a এবং ডেল ডেল টি অফ a ভেক্টর ইকুয়ালস টু মাইনাস i ওমেগা a ভেক্টর। এখানে আইটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, নট ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, এটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। আর কে যেটা, এটাকে বলা হয় প্রোপাগেশন ভেক্টর, প্রোপাগেশন ভেক্টর। এই প্রোপাগেশন ভেক্টর মানে হলো ভেক্টর, একটা ওয়েভ যে ডিরেকশানে ফ্লো করছে বা মুভ করছে সেই ডিরেকশানটাকে বোঝানো হচ্ছে। প্রোপাগেশন ভেক্টরের মুখ যদি এক্স অ্যাক্সিসের দিকে হয় তাহলে বুঝবে ওয়েভটা এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে। প্রোপাগেশন ভেক্টর, সরি এক্স অ্যাক্সিস না, আই ক্যাপ যদি হয়, প্রোপাগেশন ভেক্টরের ডিরেকশন যদি জে ক্যাপ হয় তাহলে বুঝবে এটা ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে। আর প্রোপাগেশন ভেক্টরের মুখ যদি স্মল কে এর দিকে হয় তাহলে এটা বুঝবে এটা জেড অ্যাক্সিস বরাবর মুভ করছে। এই যখন ভেক্টরকে রিপ্রেজেন্ট করবো আমরা ইউনিট ভেক্টর আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে, আর সেখানে যদি আবার আই কমপ্লেক্স নাম্বারও থাকে তখন এই দুটো আই, একটা আই কমপ্লেক্স নাম্বার আবার একটা আই ক্যাপ ইউনিট ভেক্টর, এই দুটোর মধ্যে একটা অ্যাম্বিগুইটি চলে আসে, বোঝা যায় না যে কোনটা কি বোঝানো হচ্ছে। সেই জন্য একটা জিনিস তোমরা করতে পারো, আমি একটা যে উপায় বলে দিয়ে রাখি ক্যালকুলেশন করার সময়, সেটা হচ্ছে যে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, এখানে ইউনিট ভেক্টর কনভেনশন, এক্স অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর সেটা আই ক্যাপ নিচ্ছ, এতক্ষণ আমরা আই ক্যাপ বোঝালাম, এটাকে না ই এক্স ক্যাপ লেখো, তাহলে কনফিউশন হবে না এই কমপ্লেক্স নাম্বারের সাথে। ই এক্স ক্যাপ ওয়াই ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর যেটা সেটা জে ক্যাপ, এটাকে লিখবো আমরা ই ওয়াই ক্যাপ, আর জেড অক্ষ বরাবর যেটা সেটা কে ভেক্টরটাকে আমরা এইভাবে না লিখে লিখবো ই জেড ক্যাপ। তোমরা এই ক্যালকুলেশনটা যখন করবে, এই প্রমাণটা যখন করবে, তখন এই কনভেনশনটা ধরে নিও, তাহলে পরে এই প্রোপাগেশন ভেক্টর কে এর সঙ্গে ইউনিট ভেক্টর কে এর গোলমাল হবে না, আবার কমপ্লেক্স নাম্বার আই এর সঙ্গেও ইউনিট ভেক্টর আই এর গোলমালটা হবে না, ঠিক আছে। তাহলে এই জিনিসটা প্রমাণ করো, কারণ পরের দিনের যে পড়াটা এগোবে সেটা এই ভ্যালুগুলোর উপর নির্ভর করেই এগোবে, ঠিক আছে। সেই জন্য আমি তোমাদেরকে এই হোম টাস্কটা দিয়ে রাখলাম, এটা তোমরা করে রেখো। কালকে রাত্রি 8টার সময় আবার বসবো, ঠিক আছে। হ্যাঁ বলো, শুনতে পেলাম না। হ্যাঁ হ্যাঁ, এটা অ্যামপ্লিটিউড। স্যার এটা কি হচ্ছে মানে ডেল ক্রস এ করার সময় এটা কি তো কনস্ট্যান্ট ধরে নেব না? এক মিনিট, এটা ভালো প্রশ্ন করেছো, এক সেকেন্ড দাঁড়াও। এখানে লেখাটা একটা ছোট্ট ভুল হয়েছে, এ ভেক্টর ইকুয়ালস টু এ নট ভেক্টর, ঠিক আছে। এটা ভেক্টর সাইন, কারণ কে ডট আর দুটো ভেক্টরের ডট গুণ তো স্কেলার, বলে এইখানে তো আর ভেক্টরটা থাকছে না। এ ভেক্টর ইকুয়ালস টু এ নট ভেক্টর, অ্যামপ্লিটিউডের যে ভ্যালুটা মানে সেটা হচ্ছে এ নট, কিন্তু সেটাও একটা ভেক্টর, এটা মাথায় রাখবে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? আর ভেক্টরটা অ্যাকচুয়ালি এখানে পজিশন ভেক্টর, একদম ফার্স্টে যেটা বলেছি, ঠিক আছে। আর ভেক্টর যেটা, এটা নাথিং বাট এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ বা জেড কে ক্যাপ, অথবা এক্স ই এক্স ক্যাপ প্লাস ওয়াই ই ওয়াই ক্যাপ প্লাস জেড ই জেড ক্যাপ, যেটা বললাম নতুন ইউনিট ভেক্টরের কনভেনশনে লিখতে গেলে। এটা লিখতে পারো অথবা এটাও লিখতে পারো, মনে থাকবে। আর কোনো ডাউট? কে হচ্ছে প্রোপাগেশন ভেক্টর। কে ভেক্টরটা অ্যাকচুয়ালি এরকমভাবে লিখতে পারো, কে ভেক্টর ইকুয়ালস টু কে গুণ ইউনিট ভেক্টর। এই যে ইউনিট ভেক্টরটা সেটা এক্স অ্যাক্সিস বরাবরও হতে পারে, ওয়াই অ্যাক্সিস বরাবরও হতে পারে, জেড অ্যাক্সিস বরাবরও হতে পারে। ওয়েভ কোন অ্যাক্সিসে মুভ করছে তার উপর নির্ভর করে এই ইউনিট ভেক্টরটা হবে। যদি ওয়েভ এক্স অ্যাক্সিসে মুভ করে তাহলে এটা হচ্ছে ই এক্স ক্যাপ, যদি ওয়াই অ্যাক্সিসে মুভ করে তাহলে ই ওয়াই ক্যাপ, যদি জেড অ্যাক্সিসে মুভ করে তাহলে ই জেড ক্যাপ। আর এই কে যেটা, এই কেটা অ্যাকচুয়ালি প্রোপাগেশন কনস্ট্যান্ট, এর মান হলো 2π/λ। বুঝতে পারলে? এটাকে প্রোপাগেশন কনস্ট্যান্ট বলে বা এটাকে ওয়েভ নাম্বারও বলে। কে ইজ ইকুয়াল টু 2π/λ। যখন তোমরা
ক্লাস 11-এ সরল দোলগতি পড়েছো বা চলতরঙ্গ পড়েছো, সেখানে ছিল k = 2π/λ।